মেয়েটা বাক প্রতিবন্ধী, তোর এই বিয়ে করতে হবে না। মুড ঠিক নেই আপু, মজা করিস না। একদম, মেয়েটা কথা বলতে পারে না। আরেক হলো, মেয়েটাকে যে কত ছেলে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে তার কোনো হিসেব নেই। তুই আমার সাথে মজা করিস। এখন একটা শুভ কাজ করতে যাচ্ছি, এইসব বলা এখন কি খুব জরুরি? দেখ ভাই, এটা তোর লাইফের ব্যাপার। তো তুই একটু বোঝার চেষ্টা কর ভাই, মেয়েটার চরিত্র ভালো না। অনেক হয়েছে আপু, তুই আর কিছু বলিস না। এখন কি মজা করার সময় বল? এত সুন্দর মেয়ে হয়তো আমি আমার জীবনেও পাবো না। আমার আম্মুর কসম খেয়ে বলছি, আমি যা বললাম সব সত্যি। তুই আমার কথা বিশ্বাস কর। এবার আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কি কস এগুলো? ভাই, মেয়েটা বাক প্রতিবন্ধী, ও কোনো কথা বলতে পারে না। কিন্তু আমি ওকে যখন দেখতে গিয়েছিলাম তখন তো এমন মনে হয়নি। তুই মেয়েটার সাথে কি আলাদা করে কোনো কথা বলেছিস? না। তাহলে তুই বুঝবি কিভাবে মেয়েটা কথা বলতে পারে না? তুই এত কিছু কিভাবে জানিস? আমার এক বান্ধবী আছে, ওদের বাড়ির পাশে। ওর কাছ থেকে সবকিছু খুব কষ্ট করে জেনেছি। আমার মুখে এবার একটা ভয়ের ছাপ এসে গেল। এত সুন্দর একটা মেয়ে নাকি কথা বলতেই পারে না। আমি আজকে আবার ওকে বিয়ে করতে যাচ্ছি। টেনশনে আমার কপাল থেকে ছোট ছোট ঘামের ফোঁটা পড়ছে। আপু আমার মাথায় হাত দিয়ে বলল, ভাই, তুই আমাকে বিশ্বাস কর। তোর সাথে খারাপ কিছু হয়ে যাক, এটা তো আমি হতে দিতে পারি না। দেখ, মেয়েটা কথা বলতে পারে না, এটা হয়তো কোনো মতে মেনে নেওয়া যায়, কিন্তু ও যে কোনো ছেলের সাথে বিছানা শেয়ার করে নাই, এটা কিভাবে বলতে পারবি তুই? বল। ও তো কথা বলতে পারে না, এমনও তো হতে পারে ওর সাথে জোর করে। আপু আর কিছু বলিস না প্লিজ, আমি আর নিতে পারছি না। তোরে বিয়ে করতে হবে না, চল আমার সাথে বাড়ি ফিরে যাই। এখন আমরা মেয়ের বাড়ির সামনে কিভাবে কি করব আপু? তুই হয়তো এখন বেকার, কিন্তু তুই চেষ্টা করলে হয়তো বেসরকারি কোনো চাকরি তো নিতে পারবি। তখন হয়তো ভালো একটা বিয়ে করতে পারবি। এরকম প্রতিবন্ধী মেয়ে বিয়ে করে তুই ভালোবাসা পাবি বলে আমার মনে হয় না। আমি জানি মেয়ে সম্পর্কে বাবা মা সবকিছু খোঁজখবর নিয়েছে, এরপরেও কিভাবে? মেয়ের বাবার থেকে আমার বাবা 5 লাখ টাকা নিয়েছে এই বিষয়টা গোপন করে রাখার জন্য। আমি চোখ বড় বড় করে বললাম, কি? রে, মেয়ের বাবার কাছ থেকে বাবা 5 লাখ টাকা নিয়েছে, যেটা তোরেও বলে নাই। ছি 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 ছি, বাবা আমার সাথে এটা করতে পারলো? আমি বিয়ে করব না আপু, তুই কিছু একটা কর। তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। দেখতে দেখতে আমরা মেয়ের বাড়ির সামনে চলে গেলাম। আমাকে গাড়ি থেকে নামিয়ে বড় স্টেজে নিয়ে যেতে লাগলো। মনে মনে বললাম, বিয়েটা যদি ভেঙে যেত তাহলে খুব ভালো হতো। আমার বন্ধু পাবেল আমার কানে কানে বলল, কি বন্ধু, মেয়েটাকে দেখার খুব ইচ্ছে করছে নাকি? থুর বেটা, আমি বাঁচি না আমার চিন্তায় আর তুই মেয়ে নিয়ে বসে আছিস। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ করে কিসের যেন একটা শব্দ হলো। সামনে তাকিয়ে দেখি একটা ছেলে হাতে পিস্তল নিয়ে উপরের দিকে গলি ছুড়ে বলল, কেউ নিজের জায়গা থেকে এক পা নড়াচড়া করবি না, নইলে জায়গায় গুলি করে দিব। ছেলেটা এবার মেয়ের বাবার সামনে গিয়ে পেছন থেকে চাইনিজ কুড়াল বের করে মেয়ের বাবার গলায় জোরে একটা কোপ বসিয়ে দিল। আর তিনি গলা কাটা মুরগির মতো লাফাতে লাগলো। মুহূর্তের ভিতরে ছেলেটা উধাও হয়ে গেল। সবাই মেয়ের বাবাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যেতে লাগলো, কিন্তু একজন মহিলা বলল, হাসপাতালে নিয়ে লাভ নেই, তিনি মারা গেছেন। এটা শুনে সবাই হাউমাউ করে কান্না করতে লাগলো। আমি শুধু চুপচাপ বসে আছি। এসব কাহিনী দেখে আমার শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে পড়লো। মেয়ের বড় ভাই আমার বাবার সামনে গিয়ে বলল, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি, আমাদের একটু সময় দেন। আজকে আমার বাবাকে ওরা আমার আপু মেয়ের ভাইয়ের সামনে গিয়ে বলল, আমরা জানি না ওরা আপনার বাবার সাথে কেন এমন করেছে, এই জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করি। তবে একটা কথা আপনাদের বলার ছিল, আমার ভাই এই বিয়ে করতে রাজি না। আপনার বোন কথা বলতে পারে না, আর আমার ভাইয়ের তো কোনো দিক দিয়ে কম নেই, ও এই বিয়ে করতে পারবে না। যদি পারেন মাফ করে দেবেন। এখন এইসব কথা আমাদের বলা উচিত হয় নাই, তাও বললাম, কিছু করার নেই। মেয়ের ভাই কান্না করতে করতে বলল, এমন করবেন না প্লিজ, আমার বোনটা মারা যাবে এমন করলে। আপু বলল, আপনার বাবাকে ওরা মেরে ফেলেছে, আপনারা কিছু করেন নাই। 2 দিন পর আমার ভাইকে মারবে না এর কোনো গ্যারান্টি আছে? না জানি কোন সন্ত্রাসী পরিবারের মাঝে
আমার ভাইকে বিয়ে দিতে চেয়েছিলাম। ভাগ্যিস যে আমি সব কিছু জেনে গেছি, এই জন্য আমি আমার ভাইকে বাঁচাতে পারলাম। বাবা আপুর সামনে গিয়ে ঠাস ঠাস করে দুটো চড় দিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? কি সব পাগলের মতো কথা বলছিস? ওদের সাথে আজকে এত কিছু হয়ে গেল, তুই কিভাবে এখন এসব কথা বলতে পারলি? আপু রেগে আমার কাছে এসে বলল, তুই কি এই বিয়ে করে তোর জীবন নষ্ট করতে চাস? যদি না চাস তাহলে আমার সাথে চল। হঠাৎ মেয়ের বড় ভাই আমার পায়ের কাছে এসে নিচে বসে কান্না করতে করতে বলল, তুমি আমার ছোট ভাইয়ের মতো। আমার বোন কথা বলতে পারে না, এটা মানছি, কিন্তু ও খুব ভালো একটা মেয়ে। দেখবে ও তোমাকে অনেক ভালোবাসবে। আজকে তুমি এখান থেকে চলে গেলে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে। দরকার হলে আমি সারা জীবন তোমাকে মাসে মাসে টাকা দিব, তোমার কিছুই করতে হবে না। তাও আমার বোনকে বিয়ে করো। আর আমার বাবাকে ওরা কেন মেরেছে বলতে পারি না, তবে আমি ওকে ছাড়বো না। আপু ছেলেটার কথা শুনে বলল, ছাড়বেন কেন? আপনারা সব কয়টা সন্ত্রাসী পরিবারের না? ছেলেটা মাটিতে পড়ে একাধারে কান্না করতে লাগলো। আমার খুব খারাপ লাগছে। একে তো ওর বাবা মরেছে, আবার ওর বোনের বিয়ে ভেঙে যাবে এসব শুনে। তবে আমার মাথা কাজ করছে না, আমি এখন কি করব? হঠাৎ কে জানি ভেতর থেকে চিৎকার দিয়ে বলল, ভাইয়া, আপু বিষ খেয়েছে, তুই তাড়াতাড়ি আয়, আপুকে নিয়ে হাসপাতালে যেতে হবে। মেয়ের বড় ভাই এই কথাটা শুনে একটা দৌড় দিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেয়েটাকে কাঁধে নিয়ে ওর বড় ভাই বের হচ্ছে। মেয়েটার পরনে লাল একটা বিয়ের শাড়ি, ও খুব সেজেছে। বিয়ের গন্ধে সবকিছু একদম ছড়িয়ে গেছে। এখন আর আমার খারাপ লাগছে। ওর বাবার লাশ রেখে মেয়েকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। তবে মেয়ের ভাই আমার সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার বোন কোনো অপরাধ করে নাই। ওর একটাই দোষ, সেটা হলো ও কথা বলতে পারে না। আমার বাবার লাশ এখানে রেখে আমার ছোট বোনকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। কোনো একদিন এমন অবস্থা তোমার হবে, তখন বুঝতে পারবে। দোয়া করি যেন ভালো থেকো। চলে যাও এখান থেকে তুমি। এই কথাটা বলে মেয়ের বড় ভাই মেয়েটাকে নিয়ে দৌড়ে হাসপাতালের দিকে চলে যাচ্ছে। আপু আমার হাত ধরে গাড়িতে বসিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, এখন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখ, সবে এখন বাসায় চল, এই বিয়ে হবে না। সবাই গাড়ির কাছে আসলো, কিন্তু বাবার আমও বলল, তোরা যা, আমরা পরে আসছি। আমার ভিতরে যেন এখন একটা তুফান সৃষ্টি হয়ে গেছে। মেয়েটা আজকে বিষ খেয়ে ফেললো। ও বাক প্রতিবন্ধী একটা মেয়ে, ওর সাথে আমার এসব করা ঠিক হয়নি। ওকে বুঝিয়ে বললে হয়তো আরো অনেক ভালো হতো, তাহলে তো এমন আর হতো না। এখন তো মেয়েটার বাবা মরলো, আরেক ও বিষ খেয়েছে। না না, আমার এটা করা ঠিক হয়নি। আপু আমার মাথায় হাত দিয়ে বলল, কি রে ভাই, তুই কি চিন্তা করিস? আপু আমাদের কি আপু আমাদের কি এটা করা ঠিক হয়েছে, এভাবে ওদের সাথে? তুই নিজের চোখে দেখলি না একটা ছেলে কিভাবে ওর বাবাকে মেরেছে? আগে যদি ওদের সাথে কোনো ঝামেলা না থাকতো তাহলে কি এমন হতো? তুই বল। আমার তো মনে হয় ওর ভাই একটা সন্ত্রাস। তুই কি বলিস? কিন্তু আপু তাও। তুই এত চিন্তা করিস কেন? তোর জীবন বেঁচে গেছে, তাই বল। বাসায় যাওয়ার পর কাপড় চেঞ্জ করে বসে আছে। হঠাৎ আপু এসে বলল, কি রে লাদেন, কি করিস? এই তো আপু বসে আছে। বাবা এসেছে? না, এখনো ও আসে নাই। আপু বল। এটা করা কি ঠিক হয়েছে? ধুর, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। যা পাবেল আসছে, মাস্তি করে আয়। ভালো লাগছে না আপু। ধুর, তুই যা তো, মনটা ফ্রেশ করে আয়। পাবেল আমাকে জোর করে টেনে নিয়ে গেল। আমি আর পাবেল মিলে ক্লাবে চলে গেলাম। পাবেল বলল, লাদেন চল আজকে বাংলা খাই, অনেকদিন হলো এসব খাওয়া হয় না। না রে, আজকে আমার এসব খাওয়া যাবে না, পরে মাথা আউট হয়ে যাবে। আরে হালা, কিছু হবে না, তুই একটু বস, আমি যাবো আর আসবো। কোথায় যাবে? আরে একটু বস না, তুই এত কথা বলিস না। পাবেল আমাকে বসিয়ে রেখে চলে গেল। কিছুক্ষণ পর ও হাতে 3টা বোতল আর 2টা মেয়ে নিয়ে আসলো। আমার পাশে বসেই পাবেল বলল, আজকে পুরো মাস্তে হবে, তুই কি বলিস? আমি পাবেলের হাত থেকে একটা বোতল নিয়ে বললাম, আজকে আমার মুড ঠিক নাই, তুই এক কাজ কর, রুমে চলে যা, আমি এখানেই বসে আছি। কিসের রুম বেডা, ধুর। এই বলে পাবেল ওর কাজে লেগে গেল। আমি চুপচাপ বসে বসে শুধু দেখছি। তবে একটা বিষয় আমার মাথায় বারবার ঘোরাঘুরি করছে। আমার জন্য একটা পরিবার ধ্বংস হয়ে গেল। সবকিছু শেষ করে বাসার দিকে রওনা দিলাম। তবে আজকে বাংলা একটু বেশি খেয়ে ফেলেছি, মনে হচ্ছে যেন মাথা ভারী হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই আপু এসে দরজা খুলে দিল।
আপু আমাকে দেখে বুঝে গেল যে আমার অবস্থা সিরিয়াস। আমি সোফায় বসার পর আপু বলল, দাঁড়া, তোর জন্য আমি আচার নিয়ে আসছি। এসব লাগবে না, এমনি আমি ঠিক হয়ে যাব। বাবা এসেছে? না, এখনো ফিরে নাই। কি রে লাদেন, তোর কি অবস্থা? উপরে মুখ তুলে তাকিয়ে দেখি আমার মামাতো বোন মীরা কথাটা বলেছে। আমি মীরার কথা শুনে বললাম, এই তো ভালো। তোর? মীরা আমার পাশে বসে আমার একটা হাত ধরে বলল, আমাকে বিয়ে করবি লাদেন? এই তুই পাগল হয়ে গেছিস? তোর স্বামী থাকার পরও কেন এই কথা বললি? মাথা কি তোর গেছে নাকি? আমি তোরে ছোট থেকেই পছন্দ করি, জানিস তো তুই। বাবা মা আমাকে এক প্রকার জোর করেই বিয়ে দিয়েছে। শুনলাম তুই নাকি বিয়ের আসর থেকে ফিরে আসলি। বাদ দে ওসব, বোবা মেয়েকে তোর বিয়ে করতে হবে না, আমাকে বিয়ে কর। দরকার হলে আমি ওকে তালাক দিয়ে দিব। তুই আমার সামনে থেকে যা বলছি, আমার মাথা খারাপ করাবি না। এমনি আমি আমার চিন্তায় বাঁচি না, তোর আবার উল্টাপাল্টা কথা। আমি কি দেখতে শুনতে কম সুন্দর নাকি? তোর সুন্দর দিয়ে আমি কি আলু ভর্তা করব? বড় কথা হলো তুই আমার মামাতো বোন, আর তোর এখন স্বামী আছে। তুই তোর স্বামীর কাছে গিয়ে এইসব কথা বল যা। আপু আমার সামনে আমের ভর্তা রেখে বলল, কি রে লাদেন, মীরা কি বলে? ওর মাথাটা গেছে। আর মীরা, তোর হাজবেন্ড কই? তুই কি একাই এখানে এলি নাকি? মীরা মন খারাপ করে বলল, ওই বুইড়া বেটার কথা আর বলিস না, সারা দিন তার কাজ আর কাজ, আমাকে একটুও সময় দেয় না। আপু মীরাকে বলল, টাকা দেখে বিয়ে করলে এমনই হবে, বুঝলি? টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও সুখ কখনো কেনা যায় না। ওটা যদি কপালে থাকে তাহলে আপনা আপনি আসবে, নইলে পাবি না। আমি সোফা থেকে উঠে বললাম, আপু মাথা ধরে গেছে। আমি রুমে গেলাম। মীরাও আমার সাথে দাঁড়িয়ে বলল, আমি আসবো নাকি? তোর মাথা টিপে দিবনি? তোর আসার কোনো দরকার নেই, তুই আপুর সাথে আড্ডা দে। আমি এই কথা বলে আমার রুমে চলে গেলাম। প্রচুর ঘুম পেয়েছে, এজন্য ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো তখন মনে হচ্ছে যেন আমার জড়িয়ে ধরে কেউ শুয়ে আছে। তবে এইটুকু অনুমান করতে পারলাম আমার শরীরে এক টুকরো কাপড় নেই। আমি চোখ খুলে তাকিয়ে দেখি মীরা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, ওর শরীরেও কোনো কাপড় নেই। এসব দেখে আমার যেন রাগ মুহূর্তের ভিতরে উঠে গেল। কোনো মতে মীরাকে ছাড়িয়ে কাপড় পরে নিলাম। মীরাকে দুইটা ডাক দেওয়ার পর মীরা চোখ খুলে তাকিয়ে বলল, লাদেন বল। তুই আমার সাথে এটা করতে পারলি? মীরা না বোঝার ভান করে বলল, আমি তোর সাথে আবার কি করলাম? আমি চোখ গরম করে বললাম, কি করলাম মানে? সবকিছু করে বললি কি করলাম? মীরা নগ্ন অবস্থায় দাঁড়িয়ে কাপড় পরতে পরতে বলল, তো কি করব? আমি তোরে ভালোবাসি, তুই তো বুঝিস না। এই জন্যই আমার ভালোবাসা আমি আদায় করে নিয়েছি। আমি জোরে চিৎকার দিয়ে বললাম, এটা তোর ভালোবাসা? মীরা একটু ভয় পেয়ে বলল, এছাড়া আমার আর কিছু করার ছিল না। আপু আমার চিৎকার শুনে দরজার বাইরে থেকে বলল, লাদেন, দরজা খুল, ভিতরে কি হয়েছে? আমি দরজা খুলে আপুকে বললাম, এই মেয়ে আমার সাথে উল্টাপাল্টা কাজ করেছে কেন? ওকে জিজ্ঞাসা কর, নইলে আমি ওকে এখানে গুলি করে মারবো। আপু চোখ বড় করে মীরার দিকে তাকিয়ে বলল, ছি ছি মীরা, তোর হাজবেন্ড থাকার পরেও এটা কেন করলি? মীরা মাথা নিচু করে বলল, আমি ওরে ছোট থেকেই ভালোবাসি, কিন্তু ও তো এটা বুঝতে চায় না। তো আমি কি করব? আমার ভালোবাসা আমি আদায় করে নিয়েছি। তোর স্বামী থাকার পরেও এটা করতে পারলি? ওকে আমি ডিভোর্স দিয়ে দিব, আমি ওর সাথে সংসার করব না। আমি মীরার গালে ঠাস ঠাস করে দুইটা চট দিয়ে বললাম, বিয়ের পর তার স্বামী তার সবকিছু। তোর বাবা মা তোরে ভালো ছেলের কাছে বিয়ে দিয়েছে, এর জন্য তোর উচিত সবকিছু বাদ দিয়ে সংসার করা। যা হয়েছে ভুলে যা। আমি তো তোর সাথে জোর করে কিছু করিনি। বাবা এটা শুনতে পারলে আমাকে মেরে ফেলবে। তুই আমাদের বাসায় আর কখনো আসবি না, চলে যা এখান থেকে। মীরা বুক বাঁকিয়ে মুখ থেকে বের হতে হতে বলল, তুই বললেই কি আমি চলে যাব? মীরা চলে যাওয়ার পর আপু বলল, এখন কি করবি? কি করবো মানে? তুই জানিস এ মেয়ের মাথায় সমস্যা আছে, তারপরেও কেন এখানে ওকে আসতে বললি? এখন যদি ও আমাকে ফাঁসিয়ে... আরে তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছু দেখে নেব। তুই আর কি দেখবি? আজকে সবকিছু তোর জন্য হয়েছে। একটা মেয়ে আমার জন্য বিষ খেয়েছে, জানি না ও এখনো বেঁচে আছে কিনা। মুখ সামলে কথা বল লাদেন। আমার জন্য সবকিছু হয়েছে মানে আমার জন্য তুই বেঁচে গেছিস, নইলে আজকে তোর জীবন ধ্বংস হয়ে যেত। বাবা মা এখনো আসে নাই? আমি জানি না, তোর দরকার হলে তুই গিয়ে দেখে আয়। আপু রাগ দেখিয়ে চলে গেল। মনে মনে বললাম, কি যে এক বিপদে পড়লাম আমি। হাত মুখ ধুয়ে সোফায় গিয়ে বসলাম। হঠাৎ মীরা এসে বলল,
লাদেন, টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। এখন খাবো না, খাওয়ার মুড নেই, তুই খেয়ে নে। মীরা আর কিছু না বলে কিচেন রুমের দিকে হেঁটে চলে গেল। আমি বসে বসে ফোনে গেমস খেলছি। দরজার কলিং বেলের আওয়াজ শুনে ফোন পকেটে ঢাকলাম। মনে মনে বললাম, এই সময় আবার কি এসেছে? আমি দরজা খুলতেই মেয়ের বড় ভাইকে দেখতে পেলাম, যাকে আমি বিয়ে করতে গিয়েছিলাম, ওর বড় ভাই। আমি যেই কিছু বলবো তার আগে ছেলেটা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, আমাকে তুই সন্ত্রাসী বললি না? ঠিক আছে, আমি আমার বোনের জন্য সন্ত্রাসী হয়েই গেলাম। আমার সাথে এখন চল তুই, নইলে তোরে এখানেই গুলি করে মারবো। এর ভিতরে আপু এসে আমাকে দেখে জোরে চিৎকার দিয়ে বলল, লাদেন, দেখ, আমি বলেছিলাম না এরা সব কয়টা সন্ত্রাসী। এখন প্রমাণ পেরি তো। দাঁড়া, আমি পুলিশকে কল দিচ্ছি। ছেলেটা জোরে চিৎকার দিয়ে বলল, পুলিশকে যদি কল করিস না, তোর ভাইয়ের লাশ পাবি। তোর ভাইয়ের সাথে তুইও চল, নইলে তোরে তো মারবো, সাথে তোর ভাইকেও। এবার আমি বললাম, ভাই আপনি একটু মাথা ঠান্ডা করেন প্লিজ, হঠাৎ করে এসব পাগলামো শুরু করলেন কেন? চুপ, তুই কোনো কথা বলবি না। এখন আমার সাথে চল, কোনো কথা বলবি না। ছেলেটা আমাকে আর আপুকে ধরে হাসপাতালের ভিতরে নিয়ে গেল। আমার চোখ বেঁধে আমাকে একটা রুমের ভিতরে নিয়ে গিয়ে চুপচাপ দাঁড় করিয়ে রাখলো। কিছুক্ষণ পর বলল, এই ছেলে, তুই এখন কবুল বল, আমার বোনকে তুই বিয়ে করবি না? আমিও এখন দেখবো তুই বিয়ে না করে কই যাস। তোর জন্য আমার বোন আজকে হাসপাতালে, আর আমার বাবাকে ওরা। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, মানছি, প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করেন। ছেলেটা আমার মুখ চেপে ধরে বলল, তোরে এত কথা বলতে বলছি, তুই কবুল বল। প্লিজ ভাইয়া। ছেলেটা এবার আমার চোখ খুলে আপুর মাথার চুল ধরে বলল, তোরে কবুল বলতে বলছি, তুই কবুল বল, নইলে তোর বোনের কি অবস্থা করব তুই ভাবতেও পারবি না। আমি আপুর দিকে তাকিয়ে আছি। আপু আজকে আমার জন্য বিপদে পড়েছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। ছেলেটা এবার পিস্তল দিয়ে আমার মাথা বরাবর আঘাত করে বলল, কুত্তার বাচ্চা, তোরে কবুল বলতে বলছি, কবুল বল। আমি তাও চুপ করে আছি। কবুল বলা কি আমার ঠিক হবে? তবে মেয়েটাকে একটু দেখতে খুব ইচ্ছে করছে। আমি যেই পিছনে তাকাবো তখন মেয়ের বড় ভাই আমার মুখ চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমার বোনের দিকে তাকানোর? তোর এমন অবস্থা করব আমি, 1 মাসের জন্য বিছানা থেকে উঠতে পারবি না। আগে আমার বোনের সাথে তোর বিয়ে হয়ে যাক, এখন তাড়াতাড়ি কবুল বল। আমি ওর অত্যাচার আর সহ্য করতে না পেরে 3 বার কবুল বলে ফেললাম। আমি কবুল বলতেই কয়েকজন ছেলে এসে আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। আমার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এখন। আপু কান্না করে বলছে, প্লিজ আমার ভাইকে ছেড়ে দেন, ওকে মারবেন না প্লিজ। ও মরে গেলে আপনার বোন বিধবা হয়ে যাবে। ছেলেটা আপুর মাথা চুল ধরে বলল, তোরে আমার দেখার আছে, আমিও দেখতে চাই তোরে কে বিয়ে করে। তোর আর তোর ভাইকে এমন অবস্থা করব না, যদি তোদের রাস্তায় না আনতে পারি। আমার নাম রাসেল না। এই ওর একটা হাত আর একটা পা ভেঙে রাস্তায় ফেলে দিয়ে আয়। আপু মেয়ের বড় ভাইয়ের পায়ের কাছে পড়ে বলল, প্লিজ আমার ভাইকে আপনি ছেড়ে দেন, ও আর কখনো আপনাদের কাছে আসবে না। রাসেল আপুকে জোরে একটা লাথি দিয়ে পড়ল। হালি, তুই কোনো কথা বলবি না, নইলে তোর এমন অবস্থা করব আমি জীবনেও কোনো ছেলের কাছে তুই মুখ দেখাতে পারবি না। আমি লাফ দিয়ে রাসেলের পেটে বরাবর একটা লাথি মারলাম। ও 3 হাত দূরে গিয়ে পড়লো। আর তখনই সবগুলো ছেলে আমাকে ধরে ইচ্ছে মতো মারতে লাগলো। আমার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে নিচে পড়ছে। তবে আপুকে ওরা বাসায় পাঠিয়ে দিল। আমাকে ধরে নিয়ে রাস্তা ময়লায় উঠলে ফেলে দিল। আমার এক পা ওরা ভেঙে দিয়েছে। আমি যে হেঁটে এখান থেকে কোথাও যাব সেই শক্তিটুকু আমার নেই। ধীরে ধীরে পকেট থেকে ফোনটা বের করলাম। ফোনের স্ক্রিনটা সাদা হয়ে গেছে। তবে অনুমান করে একটা কল দিলাম। জানি না এটা কার নম্বর। তবে আমার শরীর থেকে প্রচুর ব্লাড বের হচ্ছে। শরীরের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। কখন যে আমি অজ্ঞান হয়ে যাই বলতেও পারি না। ফোন রিসিভ করতে ওপাশ থেকে একটা মেয়ে বলল, হ্যালো, কে বলছেন? মীরা, তুই? ভাইয়া তুই কোথায় আছিস? তাড়াতাড়ি তোর ঠিকানা দে। মীরা, ওরা আমাকে মেরে প্লাস এখানে ফেলে গেছে। ভাইয়া তুই একটু চোখ খুলে রাখ, আমরা আসছি। হাত থেকে আমার ফোনটা পড়ে গেল। আমি আর আমার হাত পা নাড়াতে পারছি না। শরীরের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। হঠাৎ একটা গাড়ি এসে রাস্তার পাশে দাঁড়ালো। গাড়ি থেকে আপু আর মীরা মিলে আমাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আমি আস্তে করে একটা ডাক দিলাম, আপু। আপু আমার দিকে তাকিয়ে দৌড়ে আমার কাছে এসে আমাকে বলল, তোর কিছু হবে না, আমি এখনই তোরে হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুই চোখ খুলে রাখ। হাসপাতালে যাওয়ার দরকার নেই আপু, আমাকে বাসায় নিয়ে চল। আমার খুব খারাপ লাগছে।
আপু আর মীরা মিলে আমাকে বাসায় নিয়ে গেল। আমি আর চোখ খুলে রাখতে পারছি না, আমার চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। যখন আমার জ্ঞান ফিরল তখন সামনে তাকিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে আর আমার পাশে আপু বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে আপু বলল, এখন কেমন লাগছে তোর? মোটামুটি এখন একটু ভালো আপু। আম্মু আমার পাশে বসে বাবাকে উদ্দেশ্য করে বলল, তুমি কাদের সাথে বেশি ভালোবাসা দেখাও? ভেবেছিলাম আমার ছেলের জন্য হয়তো ওদের বিয়েটা ভেঙে গেছে, কিন্তু ওরা আজকে আমার ছেলেকেই মারলো। বাবা রেগে বলল, ওরা যা করেছে ভালোই করেছে, তোমার ছেলে এসব কাজ করে কেন? আপু বাবাকে বলল, আজকে সব কিছুর জন্য আপনি দায়ী। আপনি যদি এসব কথা লুকিয়ে না রেখে আমাদের বলতেন তাহলে আজকে আর এসব হতো না। আমাদের কি টাকা পয়সা কম আছে? আপনার কেন ওদের কাছ থেকে টাকা আনতে হয়? আর মেয়েটা যে বাক প্রতিবন্ধী, এটা আমাদের আগে বলেন নাই কেন? বাবা আপুর গালে ঠাস করে একটা চড় দিয়ে পড়ল। তুই আমার থেকে বেশি বুঝিস? তোরে কে বললো আমি ওদের কাছ থেকে টাকা নিয়েছি? আর মেয়েটা প্রতিবন্ধী, তোরে কে বললো? ও কয়েকদিন আগে গলায় একটু আঘাত পেয়েছে, যার কারণে মেয়েটা কথা বলতে পারে না। আমাকে ওর বাবা বলছিল মেয়েটার গলায় অপারেশন করাতে। আমি বলছি আগেও আমার বাড়ির বউ হয়ে আসুক, পরে আমি দেখবো নে। কিন্তু তার আগে তুই সব কিছু উল্টাপাল্টা করে দিলি। ওর বাবা আমার ছোটবেলার বন্ধু হয়, ওরা আমার সামনে আমার বন্ধুকে মেরেছে। ওরা যখন আমার কাছ থেকে সময় নিয়েছে আমরা চলে আসতাম। তোর তখন কেন এসব কথা বলা লাগে? আর তোর কথার কারণে একটা পরিবার ভেঙে গেছে, তোরে আমার মেয়ে বলতেও লজ্জা করে। ছি ছি ছি। হঠাৎ কোথা থেকে পাবেল এসে বাবাকে বলল, আঙ্কেল, ওরা সবাই পালিয়ে চলে গেছে। আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাই নাই। বাবা পাবেলের কথা শুনে চুপচাপ চলে গেল। আমি এবার সবাইকে উদ্দেশ্য করে বললাম, তোরা সবাই এখান থেকে এখন যা, আমাকে একটু একা থাকতে দে। আপু আমার মাথার কাছে বসে বলল, তোর একটা পা ওরা ভেঙে ফেলেছে। ওরা কিভাবে এটা করতে পারলো? এক তো তোরে জোর করে ওর বোনের সাথে বিয়ে দিয়েছে, আবার প্লিজ আপু এখন এসব কথা বলিস না, আমাকে একটু একা থাকতে দে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়, আমি গেলাম। মীরা আমার দিকে তাকিয়ে বলল, না আমাকে কি এখন যেতে হবে নাকি? না, আমাকে জড়িয়ে ধরো। তোমাকে যেতে হবে কেন? তুমি তো আমার বিয়ে করাবো। মীরা হাসি দিয়ে বলল, তুই যদি বলিস তাহলে আমি তোরে এখনই বিয়ে করতে রাজি আছি। যাবি এখান থেকে নাকি তোর মাথায় আঘাত করতে হবে? মীরা আমার কথা শুনে মুখ বাঁকিয়ে চলে গেল। আমি এবার পাবেলকে বললাম, এখানে বস। পাবেল আমার পাশে বসে বলল, সরি বন্ধু, আমি থাকলে তোরে হয়তো এইভাবে মারতে পারতো না। আমি মন খারাপ করে বললাম, আমাকে মেরেছে এতে কিছু হয়নি, আমার একটা হাত ভেঙে দিল, আমি কিছু মনে করতাম না, কিন্তু ওর বোনের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। এটা ওরা না করলেও পারতো, আমার জীবনটা ওরা নষ্ট করে দিল। আমি ওদের অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাই নাই। সবাই বললো ওরা নাকি কোথাও চলে গেছে। আর তুই কি মেয়েটার মুখ দেখেছিস? মেয়েটা আবার কে? আরে আমি তোর বউয়ের কথা বলছি। এটাকে বিয়ে বলে? এটা একটা অ্যাক্সিডেন্ট, কিভাবে যে কি হলো এটা আমি বলতে পারি না। সে যাই হোক, বিয়ে তো হয়েছে। তবে তুই চাইলেও এখন অন্য আরেকটা বিয়ে করতে পারবি না। ডিভোর্স ছাড়া কিছুই হবে না। জানিস পাবেন, আমি একটু মেয়েটার দিকে তাকিয়ে দেখতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে তাও দেখতে দেয়নি। আমাকে জোর করিয়ে কবুল বলিয়ে আমাকে ইচ্ছে মতো মেরেছে। তুই নিজে একটা ভালো ছেলে, তুই কি কোনো প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করতে চাইবি বল? কখনো না। পৃথিবীতে মেয়ে কি কম আছে যে প্রতিবন্ধী মেয়ে বিয়ে করতে হবে? মেয়েটা প্রতিবন্ধী ছিল, তাও আমার কোনো সমস্যা ছিল না। বিয়ে যেহেতু করেছি, বউটা তো আমার, খারাপ হলেও আমার বউ, ওকে আমার কাছে রেখে যেত। সবকিছু নিয়ে পালিয়েছে যেহেতু আমার বউকে আমার কাছে দিয়ে যেত, পরে আমি ওকে ডিভোর্স দিই, আর যাই করি আমারটা আমি দেখতাম। বাদ দে এসব চিন্তা করে এখন মন খারাপ করিস না। কি থেকে কি হয়ে গেল এটাই ভাবতেই পারি নাই। তোর পায়ের অবস্থা এখন কেমন? আপু বলল, ভেঙে গিয়েছে নাকি, এখন আমি আর হাঁটতে পারবো না। কি অবস্থা মিস্টার লাদেন সাহেব, এখন কেমন লাগছে আপনার? আমি সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে ডাক্তারের পোশাকে ভিতরে এসে এই কথাটা বলল। তবে মেয়েটা এতটাই সুন্দর যে যেটা বলার বাইরে। আমি যেন ওকে দেখে এক প্রকার টাচ খেয়ে গেছি মনে হচ্ছে। মেয়েটা মুখে কোনো মেকআপ দেয়নি, মনে হচ্ছে ওর মুখ থেকে ছোট ছোট ঘামের ফোঁটা পড়ছে। আমার কেমন যেন একটা আকর্ষণ লেগে গেছে মেয়েটার ওপর।
তবে আমি মুচকি হাসি দিয়ে বললাম, ভালো লাগলেও ভালো বলতে পারে না, আমার একটা পা ভেঙে গেছে। চিন্তা করবেন না, বেশি দিন লাগবে না সুস্থ হতে। আপনার পাটা হালকা এক জায়গায় সমস্যা হয়েছে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আশা করি। আপনাকে তো চিনলাম না আমি, তবে আপনি যে ডাক্তার এটা বলতে পারি, কারণ আপনার শরীরে ডাক্তারের পোশাক আছে। মেয়েটা হাসি দিয়ে বলল, ডাক্তারের পোশাক থাকলেই একজন কি ডাক্তার হয়ে গেল? এমনও তো হতে পারে সে একজন নার্স। আপনি বললেও আমি বিশ্বাস করব না। এত সুন্দর একটা মেয়ে, সে আর যাই হোক নার্স হতে পারে না। মেয়েটা আমার কথা শুনে বলল, আপনি তো খুব কথা বলতে পারেন। আমি আপনাদের হাসপাতালে আজকে নতুন জয়েন করেছি, আপনাকে দেখার দায়িত্ব আমার। এটা আমার প্রাইভেট একটা কাজও বলতে পারেন। অবসর সময়ে আপনার কাছে আসতে হয়, বাকি সময় ডিউটিতে। সে যাই হোক ম্যাডাম, এত কিছু জেনে আমার কি লাভ আছে? আপনার নামটা কি? মেয়েটা আমার শরীর চেক করতে করতে বলল। আমি নিজের মাথার চুল ধরে পড়লাম, এই কমলা সুন্দরী হবে? মেয়েটা আমার কথা শুনে হাসতে হাসতে বলল, কমলা সুন্দরী? এটা আবার নাম হলো নাকি? আপনি বলে দেন তাহলে। মিস পুরী আমার নাম। নামের সাথে আপনার চেহারারও মিল আছে। আপনি দেখতে পরীর মতোই সুন্দরী। সত্যি সত্যি আপনি পরীর মতো সুন্দরী। পরী মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, আপনি রোগী বলে বেঁচে গেছেন, নইলে আমার সাথে কেউ এভাবে কথা বলতে পারে না। অল্পতেই আমার অনেক রাগ হয়। আপনার মন শরীর সব কিছু ভালো রাখার দায়িত্ব যে আমার ওপর পড়েছে, এজন্য কিছু বলছি না। আমি এবার মুচকে এসে বললাম, তাহলে তো আরো বেশি সুযোগ নিতে হবে। মায়ের খেতে চান নাকি? আপনি আমাকে মারতে পারবেন বুঝি? এমনি আমি অসুস্থ। হয়েছে, আপনার আর কথা বলতে হবে না। এখন আপনার শরীর কি ভালো লাগছে? কেমন ফিল করছেন? শরীর হালকা ঠিক আছে, তবে মনটা জানে কেমন কেমন করছে। মেয়েটা আর এই বিষয়ে কথা না বলে বলল, আপনার আপু হয়তো আপনার জন্য হুইল চেয়ার আনতে গেছে, তবে আজকের দিনটা গেলে আস্তে করে একা একা হাঁটতে চেষ্টা করবেন, পারবেন আপনি। আপনি যদি আমার সামনে থাকেন তাহলে পারবো। মেয়েটা আমার কথা শুনে একটু রাগ দেখিয়ে বলল, এখানে আপনাকে দেখার জন্য আমাকে আলাদা করে টাকা দেওয়া হয়, এই জন্য অন্যদিকে ফোকাস না দিয়ে নিজের শরীরের যত্ন নেবেন। আর এই ছেলেকে আপনার বন্ধু নাকি? আমি পাবেলের দিকে তাকিয়ে বললাম, হঠাৎ আপু এসে বলল, আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হবে তো? পরি মেয়েটা আপুর দিকে তাকিয়ে বলল, আমি যতটা পারি চেষ্টা করব, বাকিটা আপনাদের ওপর। আর ওনার বউ কোথায়? ওনার বউ থাকলে ওনাকে বেশি করে সেবা করতে পারতো, তাহলে আরও তাড়াতাড়ি সুস্থ হতো। আমার বউয়ের কথা শুনে আপু আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বলি এটা হয়তো আপু দেখতে চেয়েছে। আপু যেই কিছু বলবে তার আগে আমি বলে দিলাম, আরে ম্যাডাম, আমার আবার বউ কোথা থেকে আসবে? আমার মতো পিছিয়ে একটা ছেলের কি বউ থাকতে পারে বলেন? আপু আর পাবেল আমার কথা শুনে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। পরি মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, আপনার এখন একটা বউ থাকা দরকার ছিল, তাহলে হয়তো তাড়াতাড়ি সুস্থ হতে পারতেন। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, বিয়ে তো করতে চাই, কিন্তু পরিবারের কেউ এই কথা শুনতে চায় না। তবে এইবার আপনার মতো কোনো সুন্দরী মেয়ে পেলেই বিয়ে করে নেব, আর অপেক্ষা করব না। মেয়েটা একটা ইঞ্জেকশন হাতে নিয়ে বলল, তাই নাকি? আমি মোটেও এতটা সুন্দর না। কে বলেছে আপনি সুন্দর না? পরি ইঞ্জেকশন হাতে নিয়ে আমার কাছে এসে পড়ল। এখন আপনি বলবেন আমি সুন্দর না, এটা দিলেই আপনি মনে মনে আমাকে বকা দিবেন। আমি মায়াবী চোখের পরির দিকে তাকিয়ে বললাম, এটা না দিলে কি হয় না? খুব ভয় করে আমার। দেখেছেন, আমি বলছিলাম না এটা দিলেই আপনি আমাকে মনে মনে বকা দেবেন? তাহলে আমি সুন্দরী হলাম কোথা থেকে? আমি একটু দূরে সরে গিয়ে বললাম, আমি এইসব ইঞ্জেকশন দেব না। এমনিতে আমি সুই ভয় পাই, মরে গেলে মরে যাব, তাও এটা নেব না। পরি আপুকে ইশারা করতেই আপু আর পাবেল মিলে আমাকে 2 হাত ধরলো। আমি আপুকে বললাম, বোন তুই তোর ভাইয়ের সাথে এটা করতে পারবি না, এমন করিস না। আপু আমাকে ধমক দিয়ে বলল, চুপ থাক তো, এত কথা বলিস না। এই আপনি ইনজেকশন দেন, ও কিছু করবে না। আমি একটু জোরেই বললাম, ইস নারী জাতি কত বেইমান রে। শেষে আমার আপু আমার সাথে বেইমানি করলো। আপু একটু রাগ দেখিয়ে বলল, তোর মাথাটা আজকে ফাটাবো। সারাদিন টিকটক দেখি উল্টা পাল্টা ডায়লগ দিস না। পরি ইঞ্জেকশন দিয়ে বলল, আমি রাতে একবার আসবো না, আপনি হুইল চেয়ারে আনছেন? আপু বলল, অর্ডার দেয়া হয়েছে, কিছুক্ষণের ভিতরে হয়তো চলে আসবে। এখনো শুয়ে থাক, আমি রাতে এসে দেখবো না। যদি ওয়াশরুমে যাই আপনি একটু সাহায্য করবেন।
আমি পরির দিকে তাকিয়ে বললাম, আপনার যাওয়া লাগে কেন? আমাদের বাসায় থেকে যান। পরি আমার দিকে তাকিয়ে বলল, ভালো, একটা কথা মনে করছো তুমি। আমি তো এখানে নতুন এসেছি, তোমাদের চেনা জানা কোনো রুম খালি পাওয়া যাবে? আমি কিছু বলার আগে আপু বলে দিল, আমাদের বাসার পাশে ওখানে একটা রুম খালি আছে, আমি কথা বলে দেখবো না। মেয়েটা আচ্ছা বলে বলল। ঠিক আছে, আমি গেলাম, ওর দিকে একটু নজর রাখবেন। আরে পরি ম্যাডাম, একটু দাঁড়ান না। পরি আমার দিকে ফিরে বলল। বলেন। আমি দাঁত কিরিয়ে বললাম, এই সময়ে যে আমার একটা বউ দরকার, ওদের বলেন না আমাকে একটা বউ এনে দিতে। আপনি নিজেই তো হাঁটতে পারেন না, আবার আপনার বউ লাগবে? আগে সুস্থ তো হন নাকি? পরি দেখতে দেখতে উদাও হয়ে গেল। আপু আমার পাশে বসে বলল, কি ব্যাপার লাদেন, তুই এই মেয়ের সাথে এভাবে কথা বললি কেন? ও তোরে চিকিৎসা করতে এখানে আসছে, আর তুই বললি তোর বউ নাই। কিছু তো বুঝলাম না। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, আপু আমার কার সাথে বিয়ে হয়েছে তুই কিছু জানিস? এমনকি মেয়েকে তুই নিজ চোখে দেখেছিস? না। আমি আমার বউকে দেখতে পাইনি, আবার ওরা নাকি পালিয়ে কোথাও চলে গেল। ও ফিরে আসি কি না সেটাই তো জানি না। এই মেয়েকে আমার পছন্দ হয়েছে, যা হয়েছে পরে সব কিছু দেখা যাবে, এখন বর্তমান নিয়ে চিন্তা করি। আপু আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর সবকিছু আমি সহ্য করছি, তোরে আমি কিছুই বলি নাই দেখে তুই মাথায় উঠে নাচবি? এটা তো হতে পারে না। তোর এখন বিয়ে করা বউ আছে, আর কারোর দিকে নজর দেওয়ার দরকার নেই। আমার বিয়ে করা বউ আছে না? তুই তো আমাকে বিয়ের আসর থেকে নিয়ে আসলি, আর আজকে ওরা আমাকে জোর করে সবকিছু করেছে। আমার মনে হয় এই মেয়ে আমার লাইফে আর আসবে না, এর জন্য আমার আশা আমাকেই দেখতে হবে। চেহারা সুন্দর হলেই প্রেম করা লাগবে এমন কোনো কথা না। আগে তুই যা ইচ্ছা তাই করে বেড়াতি, কিন্তু এখন যদি হঠাৎ করে ও ফিরে আসে তাহলে তুই কি করবি? আমি ওকে ডিভোর্স দেব। আপু আমাকে ধমক দিয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর? আমাদের পরিবারের এমন কোনো রেকর্ড নেই যে বিয়ে করে বউকে ডিভোর্স দেয়া। হয়তো ভুল আমার হয়েছে, তুই আর ভুল করিস না। কয়েকদিন একটু অপেক্ষা করে দেখ কি হয়। আপু তুই এখন এখান থেকে যা, আমার ভালো লাগে না। ভালো কথা বলছি তো, এই জন্য ভালো লাগবে না। আপু আর কিছু না বলে চলে গেল। আমি শুয়ে আছি আর চিন্তা করছি এখন আমার কি করা উচিত। পাবেল বলল, লাদেন, তাহলে কি আমি চলে যাব? সিগারেট আনলি কি? এখন তুই সিগারেট খেলে তোর বোন আমার 12টা বাজিয়ে দিবে। আরে দে বেটা, কিছু হবে না। পাবেলের হাত থেকে একটা সিগারেট নিয়ে খেতে লাগলাম। শুধু বললাম, পাবেল আমার জীবনে আমি কত কি করেছি হিসাবের বাহিরে, আর আজকে ওরা আমার সাথে যা করলো আমি হয়তো আর কোনোদিনও বিয়ে করতে পারবো না। যদি বিয়ে করি তাহলে হঠাৎ করে যদি রাসেল আবার ফিরে এসে বলে তুই আমার বোনের জামাই, তখন কি হবে? আরে ছাড় তো এসব কথা। আচ্ছা, তোর কি ওই পরিমেয়টাকে পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তাহলে চল একদিন দুজন মিলে পার্টি করি, কি বলিস? এটা আমার জিনিস, তুই ভুলেও এই ডাক্তারের উপর নজর দিবি না। কি বললাম মনে থাকবে তো? দরকার হলে বউ 2টা রাখবো, তাও এই পরি মেয়েটাকেই বিয়ে করব। যদি বিয়ে নাও করতে পারি একদিনের জন্য হলে ওকে আমার চাই। হঠাৎ করে তোর কি হয়েছে বল? এই মেয়ের ভেতরে তুই কি যে দেখলে এটাই বুঝলাম না। হঠাৎ দরজা ছেলে মীরা ভেতরে প্রবেশ করলো। মীরা ভেতরে এসে পাবেলকে বলল, ভাইয়া, আপু আপনাকে ডাকছে। পাবেল মীরার কথা শুনে চলে গেল। মীরা আমার পাশে বসে বলল, তারপর বল, তোর কেমন লাগবে যখন দেখবি তুই হাঁটতে পারবি না? এতে খারাপ লাগার কি আছে? খারাপ তো লাগতেই পারে, আজকে তোর বাসর রাত, কিন্তু তোর বউ তোর পাশে নেই। ইস, কি কষ্ট না রে? তুই যদি বলিস তো আমি আজকে তোর সঙ্গ দিতে পারি। আচ্ছা মীরা, তোর কি একটু লজ্জা করে না? স্বামী ঘরে রেখে বাইরে পরকীয়া করে বেড়াস। এখানে পরকী আর কি আছে? আমি তো আমার ভাইকে খুশি করার জন্যই এসব করছি। তুই প্লিজ আমার সামনে থেকে চলে যা, আমাকে একা ছেড়ে দে। মীরা উল্টা আমার পাশে বসে বলল, তোর ভালো লাগছে না? প্লিজ মীরা, আমি এমনি অসুস্থ, তুই এখন আর উল্টাপাল্টা কাজ করিস না। তুই তো জানিস আমার বউ আছে। আমি তো চলেই যাব লাদেন, তবে একদিন বুঝবি এই মীরা কি ছিল। তুই আমাকে শুধু একবার বিয়ে কর, আমি সব কিছু ভুলে তোর পাশেই থাকবো। আমার তোরে চাই না, তুই এখন এখান থেকে চলে যা। মীরা আমার কপালে একটা চুমু দিয়ে বলল, তুই যেদিন আমাকে ডাকবি আমি সেই দিনই তোর কাছে চলে আসবো। আমি সব সময় তোর জন্য তৈরি আছি। যেদিন তোর বেশি খারাপ লাগে সেই দিন আমাকে মনে করিস।
ভালো থাকিস রে, চলে গেলাম। মন খারাপ করলে কি মীরা? ধুর, মন খারাপ করার কি আছে, তবে আমি যা চেয়েছিলাম তা পাইনি, এই একটাই আফসোস আমার। আমি আর কিছু বললাম না। মীরাকে যদি এখন কিছু বলি তাহলেও পাগলামো করবে, এজন্য আমি আর কিছু বললাম না। মীরা চুপচাপ আমার রুম থেকে উঠে চলে গেল। মীরা চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো পরীর ডাক শুনে। ঘুম থেকে উঠেই বললাম, আরে ডাক্তার ম্যাম, আপনি কখন আসলেন? পরী আমার পাশে বসে বলল, এই তো মাত্র কিছুক্ষণ হলো আসলাম। আমাকে ডাক দিতেন। ডাক দিয়ে কি লাভ? আচ্ছা, এখন আমাকে ধরে হুইল চেয়ারে বসো, একটু চেষ্টা করো, তাহলে সব কিছু পারবে। আপু আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি আপুকে ইশারা করে বললাম, সাবধান, তুই আমাকে ধরবি না। আপু বুঝে গেছে আমি কি করতে চাইছি, এজন্য আপু চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি পরীকে হাত ধরার নামে ওকে জড়িয়ে ধরে হুইল চেয়ারে বসলাম। পরীকে জড়িয়ে ধরার মাঝে যে একটু অনুভূতি পেয়েছি বলার বাইরে। আমি হুইল চেয়ারে বসার পর পরী বলল, তো এখন আপনার কেমন লাগছে? আমি হাসি দিয়ে বললাম, আমি যা কিছু পেয়েছি যদি অসুস্থ না হতাম তাহলে এটাও পেতাম না। আপনি যে কি বলেন, মাথা খারাপের মতো, এটাই বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, আর ঠিক মতন ওষুধ খাবেন। আপুকে উদ্দেশ্য করে পরী বলল, ওর দিকে একটু নজর রাখবেন, ঠিক আছে? তাহলে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। পরী চলে যাওয়ার পর আবু বলল, লাদিন, তুই যা কিছু করছিস এটা কিন্তু খুব খারাপ কাজ। সব কিছু বাদ দিয়ে তুই ভালো হয়ে যা। তোর যে বউ আছে এটা মাথায় রাখ। আমার আবার বউ কোথা থেকে আসবে? আর তাছাড়া আমি অতীত নিয়ে কখনো চিন্তা করি না, সামনে যা আসে আমি তাই চিন্তা করি। এখন তো আমার কথা বুঝলি না, একদিন ঠিকই আমার কথা বুঝবি। তখন হয়তো আমি থাকবো না, তোর সঙ্গে তখন কেউ দিবে না। তখন তুই ঠিকই বুঝতে পারবি। তোর আমাকে বসতে হবে না, আমাকে এখন বিছানায় রেখে চলে যা। তবে জানিস আপু, পরীকে আজকে আমি খুব কাছ থেকে দেখেছি। ও এতটা সুন্দর যেটা বলার বাহিরে। ওকে আমার অনেক ভালো লাগে। আপু আমার কথা শুনে কিছু বলো না, শুধু যাওয়ার আগে বলল, মা বাবা আমার জন্য বিয়ের পাত্র দেখছেন। তুই আম্মুকে বলিস তো আমার কাছে আসতে। আপু আচ্ছা বলে ভিতরে চলে গেল। আজকে 1 মাস হয়ে গেল। এই 1 মাসে আমি মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে গেছি। তবে পরীর সাথে আমার অনেক ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। আপুর বিয়েও ঠিক হয়ে আছে, শুধু তুলে নেবে। শুনলাম ছেলে নাকি পুলিশে চাকরি করে। আমার পা ভালো হয়েছে ঠিকই, কিন্তু আমি কখনো বাসার বাইরে যাইনি ভয়ে। আজকে সকালে সব ভয় কাটিয়ে সকাল সকাল বাসার বাইরে চলে গেলাম। ধীরে ধীরে হেঁটে মাঠে চলে গেলাম। আমার মতো অনেকেই এখানে এসেছে হাঁটার জন্য। আমি ধীরে ধীরে এক পাশ থেকে অন্য পাশে হাঁটতে লাগলাম। হঠাৎ দেখি পরী দৌড়াতে দৌড়াতে আমার দিকে আসে। ওর শরীরে ছোট একটা টি শার্ট, তবে ওর একটা বিষয় আমার খারাপ লাগছে, ওর শরীরে কোনো ওড়না নেই। পরী আমার সামনে এসে বলল, আরে লাদেন সাহেব যে, আজকে দেখে আপনি হাঁটতে বের হয়েছেন, তাহলে আমার রোগী এখন সম্পূর্ণ সুস্থ, দেখে খুব ভালো লাগলো। পরীর সাথে আমার ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হলেও পরী আমাকে কখনোই তুই বা তুমি বলে ডাকেনি, সবসময় শুধু আপনি বলে ডাকে। আমি পরীর দিকে তাকিয়ে বললাম, আপনাকে আজকে এতটা সুন্দর লাগছে যেটা বলার বাইরে। কখনো যে আপনাকে এই অবস্থায় দেখবো ভাবতেও পারিনি। মায়ের খাবেন আপনি, নজর ঠিক করেন। ধুর, আপনি যে কি বলেন। আমি বলছি সকাল সকাল বিনা মেকআপে আপনাকে দেখে খুব ভালো লাগলো। আমি কখনো মুখে মেকআপ ব্যবহার করি না। কেন, আমি কি মেকআপ ছাড়া সুন্দর নই? কে বলেছে আপনি সুন্দর নয়? আমার কাছে তো আপনি বিশ্ব সুন্দরী। পরী মুচকি হাসি দিয়ে বলল, তাই নাকি? তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কারণে আজকে আমি একদম সম্পূর্ণ সুস্থ। আমি তো চেষ্টা করেছি, তাছাড়া আপনাকে আমি টাকার বিনিময়ে চিকিৎসা করেছি। টাকা দিয়ে কি সবকিছু হয় বলেন? তা অবশ্য ঠিক বললেন। চলেন সামনে যাই। চলো। ম্যাডাম, আপনাকে কিছু কথা বলার ছিল। ঘাসের উপর বসি, চলেন। আরে না, সকালে একটু হাঁটতে বের হয়েছি, তাছাড়া ম্যাডাম বলার দরকার নেই। আরে চলেন না, একটু বসি প্লিজ। পরী আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। পরী আমার কথা মতো মাটির এক কোণায় ঘাসের উপর বসে পড়ল। আমি বললাম, ম্যাডাম আপনি একটু বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। পরীকে বসিয়ে আমি পানির বোতল আনতে গেলাম। পানি নিয়ে এসে পরীর হাতে দিয়ে বললাম, অপেক্ষা করানোর জন্য সরি ম্যাডাম। আরে সমস্যা নেই, বসো এখানে। আমি পরীর পাশে বসে বললাম, এতদিন পর বাইরের আবহাওয়া খেতে আসলাম, খুব ভালো লাগছে আমার। আজকে 1 মাস হয়েছে না? হুম। আচ্ছা, কি বলতে চেয়েছিলে?
আজকে আমি অন্য কিছু বলবো, আগে বলেন, আপনি রাগ করবেন না? আরে রাগ করার কি আছে বলো। আচ্ছা বলো কি বলবে। আমি সবসময় সহজ করে কথা বলতে পছন্দ করি ম্যাডাম। পরে বলো। আপনার বয়ফ্রেন্ড আছে ম্যাডাম? আমার বয়ফ্রেন্ড আছে নাকি নাই সেটা শুনে তোমার কি লাভ? লাভ আছে দেখেই তো বলছি, প্লিজ ম্যাডাম বলেন না। তোমাকে বলছি না ম্যাডাম বলবা না? তাহলে কি বলবো? আপনার নাম ধরে তো আর ডাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, নাম ধরে বলতে পারো, অনুমতি দিলাম। আমি হাসি দিয়ে বললাম, তুমি পরি। আমি জিজ্ঞেস করছি আপনার বয়ফ্রেন্ড আছে কি না। পরি আমার দিকে তাকিয়ে বলল, আমি খুব বিজি একটা মানুষ, কখনো এইসব নিয়ে চিন্তা ভাবনা করি নাই, তেমন কোনো সময়ও পাই না। বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে বলো? আমি কিছু বলতে চাই, বলবো কি এখন? শোনার জন্যই তো বসে আছি, বলো কি বলবে। এ কয়েকদিনে আপনাকে আমার এত এত ভালো লেগেছে যেটা বলার বাহিরে। মানুষকে ভালো তো লাগতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। আপনি আমার গার্লফ্রেন্ড হবেন? দেখেন, আমি সব কিছু সরাসরি বলতে পছন্দ করি। আপনাকে আমার ভালো লেগেছে, হালকা করে আমি আপনাকে ভালোবেসে শুরু করেছি। পরি আমার কথা শুনে কিছুক্ষণ চোখ রইল, কিছু বলছে না, শুধু মাথা নিচু করে কি যেন চিন্তা করছে। আমি আবার বললাম, আমি কি কিছু ভুল বলে ফেলেছি? দেখো লাদেন, তোমার হয়তো আমাকে ভালো লাগতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু তোমার সাথে আমার... আপনি সরকারি চাকরি করেন আর আমি বেকার, এখন তো এটাই বলবেন তোমার সাথে আমার যায় না, তাই তো? আরে না, কি যে বলো না তুমি, আমি এটা বলি নাই। আমি বলতে চেয়েছি দেখো, আমার এইসব করা একদম পছন্দ নয়, পরে শুধু ধোঁকা খেতে হয়, এই জন্য এইসব থেকে দূরে থাকি সব সময়। আপনি যদি বলেন আমি আজকে আপনাকে বিয়ে করব। কি বলবো তোমাকে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। দেখেন পরি, আমি কিচ্ছু জানি না, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি আপনাকে চাই, বর্তমানে শুধু এটাই জানি। সামনের মাসের 1 তারিখে আমার জন্মদিন, তখন সবার সামনে আমাকে প্রপোজ করতে পারবে তো? আমি একটু খুশি হয়ে বললাম, সবার সামনে মানে? আমি তো বাংলাদেশের সকল মানুষের সামনে আপনাকে প্রপোজ করতে পারবো। দেখাই যাবে তোমার সাহস আছে কতটুকু। আমি পরির হাত ধরে বললাম, এখন তো আপনি আমার গার্লফ্রেন্ড, পরের হিসাব পরে করা হবে। তার আগে হাত ছাড়ো। আমি মন খারাপ করে হাত ছেড়ে দিয়ে বললাম, সরি ম্যাডাম। পরে দাঁড়িয়ে আমার হাত ধরে আমাকে টেনে তুলে আমার হাতের মুঠোয় ওর হাত ঢুকিয়ে দিয়ে বলল, এখন চলো। আমি একটা হাসি দিয়ে বললাম, আজকে আমি কত যে খুশি হয়েছি এটা বলার বাইরে। আজকে একটু সুস্থ হয়ে বাইরে বের হয়েছি, এর ভিতরে যে আজকে আরেকটা সারপ্রাইজ পেয়ে যাব ভাবতেও পারিনি। আমার কাছে মনে হয় তুমি ভালো একটা ছেলে, এই জন্য তোমাকে গ্রহণ করলাম। তবে আগে নিজেকে ভালো করে তৈরি করো, যেন সবার সামনে আমাকে প্রপোজ করতে পারো, ঠিক আছে? সেটা আপনাকে আর বলতে হবে না। ভালোবাসার মানুষকে যদি সবার সামনে প্রপোজ করতে না পারি, তাহলে আমি কিসের বীর পুরুষ বলেন? তবে আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে ধোঁকা দিবে। থুর, আপনি যে কি বলেন, আমি আপনাকে ধোঁকা দেব? কে বললো? আমি তো বলছি চলেন, যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আজকে আপনাকে আমি বিয়ে করব। পরি আমার হাত ছেড়ে বলল, এখন বাসায় যাও, অনেক বেলা হয়েছে। আপনার ফোন নম্বর তো পাওয়া হয়নি। আরে একটু ধৈর্য ধরো, এত পাগল হয়ে লাভ আছে? মন যেহেতু আজকে আদান প্রদান হয়েছে, ফোন নাম্বার আদান প্রদান হতে কত সময় লাগবে? খুব শীঘ্রই সব কিছু পেয়ে যাবে, চিন্তা করো না। পরি আর কিছু না বলে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে গেল। মনে মনে বললাম, যাক, তাহলে পরি আমার প্রপোজে রাজি হয়ে গেছে। আমি বাসার ভিতরে যাওয়ার পর দেখি আমার বাবা সোফায় বসে কিসে জানি একটা লিস্ট তৈরি করছে। আমাকে দেখে আম্মু উঠে আমার কাছে এসে বলল, আমার বাবা দেখি এখন সম্পূর্ণ সুস্থ। জানিস, আজকে তোরে দেখে আমার অনেক ভালো লাগছে। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, কেউ আমাকে সুস্থতা দেখে খুশি হয়েছে, কেউ আবার আমাকে এভাবে দেখে অখুশি হয়েছে। আম্মু ঠিকই বুঝে গেছে আমি কি বলতে চেয়েছি। আম্মু আমাকে ছেড়ে বলল, যা বাবা, হাত মুখ ধুয়ে টেবিলে বস, আমি নাস্তা দিচ্ছি। আমি সরাসরি আপুর রুমে চলে গেলাম। তবে বাবা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আপুর রুমে গিয়ে দেখি ও এখনো শুয়ে শুয়ে ফোনে কথা বলছে। আমি আপুকে বললাম, এত প্রেম কিভাবে করতে পারিস তুই? 2 দিন পর তো তোর বিয়ে হয়ে যাবে, এখন কথা একটু কম বললে হয় না? আপু আমাকে দেখে ফোনটা কেটে দিয়ে বলল, কি রে রাদেন, আজকে দেখি তুই একেবারে সুস্থ, কোথা থেকে আসলি? কপাল থেকে ঘামের ফোঁটা পড়ছে। আমি আপুর পাশে বসে বললাম, মাঠে হাঁটতে গিয়েছিলাম, তবে আজকে আমি অনেক অনেক খুশি, জানিস আপু? আপু ফোনটা নিচে রেখে বলল, তা কি এমন হয়েছে যে আজকে তুই এত খুশি?
সকাল সকাল বের হয়ে পরীকে রাস্তায় পেয়েছিলাম। আর তুই তো জানিস আমি কোনো সুযোগ মিস করতে চাই না, এজন্য প্রপোজ করে দিয়েছি। আর ও সহজেই রাজি হয়ে গেছে। জানিস আপু, আমার এত এত ভালো লেগেছে যেটা বলার বাহিরে। আপু আমার কথা শুনে মুখটা কালো করে দিয়ে বলল, এই কাজটা কি তুই ঠিক করলি? তুই আগে যদি তোর বউকে ডিভোর্স দিয়ে প্রেম করতি তাহলে আমি কিছুই বলতাম না, কিন্তু এখন তুই শুধু বিয়ে বিয়ে করিস কেন বলতো? তুই কার কথা বলছিস? যে মেয়ে আমাকে ফেলে চলে গেছে? তুই কি চাস আমি সারা জীবন ওই মেয়ের জন্য অপেক্ষা করে নিজের জীবন শেষ করে দিই? আমার নিজের বলতে কি কিছুই নেই বল তুই? ওর জন্য কি আমি সারা জীবন ওকে অপেক্ষা করব? আমি তোরে কিছুই বলবো না। তোর জীবন তুই নিজে জানিস তুই কিভাবে কি করবি। তবে আর যাই কিছু করিস না কেন, চিন্তা করে করবি, কারণ তুই সামনে এমন কিছু পাবি যা হয়তো তুই সহ্য করতে পারবি না। আমি সব সময় তো তোর পাশেই ছিলাম, এজন্য কেউ তোরে কিছু বলতে পারে নাই, কিন্তু তুই এটা বুঝলি না রে। তোর রাখ তো তোর কথা। পরীকে আমি বিয়ে করব এটাই ফাইনাল, আমি আর কিছু জানি না। পরি সরকারি চাকরি করে আর তুই বেকার, একটু চিন্তা করে দেখ। কি চিন্তা করব? আমার বাবার কি টাকা কম আছে যে আমি বেকার থাকবো সবসময়? আপু আমাকে আর কিছু না বলে ওয়াশরুমে উঠে চলে গেল। আমিও আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে টেবিলে বসে নাস্তা করছি, তখন আম্মু বলল, তো লাদেন, এখন কি করবি তুই? কেন আম্মু, আজকে মাত্র সুস্থ হয়েছি, তার আগে তুমি বলছো আমি এখন কি করব? এটা কোনো কথা বলো? আমি বলছি এভাবে বেকার আর কতদিন বসে বসে খাবি বল? এর জন্য বলছি কোনো একটা চাকরি কর। হঠাৎ দেখে ফোনটা বাজতে লাগলো। আমি বাম হাতে ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? লাদেন আমি। আমিটাকে এটা তো বলবেন। লাদেন আমি পড়ি। ও আপনি? কিন্তু আপনি আমার নাম্বার কিভাবে পেলেন? কিভাবে পেয়েছি সেটা পরে বলছি, আগে তুমি রেডি হয়ে হাসপাতালে আসো, তোমাকে দিয়ে কোনো একটা দরকার আছে। কি হয়েছে এটা তো বলবেন। তোমাকে রেডি হয়ে আসতে বলেছি আমি। আচ্ছা ঠিক আছে, আসি আমি। আমি ফোনটা কেটে নাস্তা শেষ করে রুমে চলে গেলাম। রুমে গিয়ে রেডি হয়ে বাসা থেকে বের হলাম। কি জানি পরি কি জন্য রেখেছে, আগে গিয়ে দেখি কি হয়েছে। হাসপাতালে যেতে প্রায় অনেকটা সময় লেগে গেল। একটা নার্সকে জিজ্ঞেস করতেই পরির রুমটা দেখিয়ে দিল। আমি পরির কেবিনের সামনে গিয়ে দেখি পরি বসে বসে কি জানি চিন্তা করছে। আমাকে দেখে পরি বলল, এত দেরি হলো এখানে আসতে? দেরি কোথায় হয়েছে ম্যাডাম, আসে তো হবে নাকি? আর আপনি এত সকাল সকাল হাসপাতালে কেন আসতে বললেন? দরকার আছে দেখেই তো এখানে আসছি, বসো এখানে। আমি পরির কথা শুনে চেয়ারে বসে বললাম, ম্যাডাম বলেন কি হয়েছে? পরি স্বাভাবিকভাবে প্রশ্ন করলো, তুমি যে আগে একটা বিয়ে করেছো তা আমাকে বলো নাই কেন? আমি মনে মনে বললাম, আমি আবার আগে একটা বিয়ে করেছি তা পরি কিভাবে জানে? পরি আবার আমাকে প্রশ্ন করলো, আমি কি বলছি তুমি তো ভালো করে শুনছো না কি? পরি আসলে আমি তোমাকে আমি সত্যি কথা বলতে বলছি, একদম মিথ্যা বলার চেষ্টা করবে না। পরি যেহেতু সবকিছু জেনেই গেছে তো আর মিথ্যা বলে লাভ কি? আমি বলেই দিলাম যে হ্যাঁ আমি বিয়ে করেছি, কিন্তু ওরা আমাকে জোর করে এসব পড়িয়েছে। আমি বিয়ে করতে চাইনি। আপনি হয়তো এটা জানেন না, আমি বিয়ে করছি ঠিকই, কিন্তু ওরা আমার কাছ থেকে আমার বউকে নিয়ে গেছে। আপনি হয়তো সব কিছু জানেন না। আমি সব কিচ্ছু জানি, তোমাকে কিছু বলতে হবে না। আমি অবাক হয়ে বললাম, জানেন মানে কি বলেন? পরি এবার রিয়া বলে ডাক দিল। আর তখন পরির পাশে একটা মেয়ে এসে দাঁড়ালো। মেয়েটা যে কান্না করছে এটা আমি বুঝতে পেরেছি। তবে মেয়েটা পরির মতোই সুন্দর, ওকে পরি থেকে একটু বেশি মায়াবী লাগছে। ওর মুখটা একদম গোল। মেয়েটার থেকে চোখ সরিয়ে বললাম, এই মেয়েটাকে? এবার পরি বলল, বাবা ভালোই তো, তুমি তোমার বউকে চিনতে পারছো না? ওর ভাইকে ওকে জোর করে তুলে নিয়ে গিয়েছিলে, কিন্তু ও পালিয়ে এখানে চলে আসছে তোমার জন্য। কালকে থেকে ও হাসপাতালে এসে বসে আছে। কেন বসে আছে জানো? তোমার জন্য। ভাগ্য ভালো যে আমি ওকে পেয়েছি, আর আমি ওকে জিজ্ঞেস করতেই তোমার বাবার নাম বলল, এই জন্য হয়তো চিনে ফেলেছি। আমাকে সব কিছু বলেছে ও বিয়ের বিষয়ে। ও কথা বলতে পারে না ঠিকই, কিন্তু সব কিছু আমাকে লিখে বলেছে। কিভাবে পারলে ওর মতন সুন্দরী একটা মেয়েকে দূরে রাখতে? ও শুধু তোমার জন্য সব কিছু ফেলে একা একা চলে আসছে, কারণ ও জানে বিয়ের পর মেয়েদের একমাত্র জায়গায় তার স্বামীর বাড়িতে। আমি রিয়া মেয়েটার দিকে আনমনে তাকিয়ে আছি। পরি যা বলছে সবকিছু কি সত্যি নাকি? পরি আমাকে আবার বলল, আমার সাথে যা কিছু হয়েছে ভুলে যাও। এখন তোমার বউকে কি তুমি আবারও ফেলে চলে যাবে? এখন ফেলে চলে গেলে হয়তো ও আর। আমি পরীকে বললাম,
আপনি যা বলছেন সবকিছু কি সত্যি? এতদিনের পরিচয় তোমার সাথে আমার, আমি তোমাকে কি মিথ্যা কথা বলবো মনে হয়? আমি চেয়ার থেকে উঠে ধীরে ধীরে রিয়ার কাছে গেলাম। ও নাকি আমার বউ, আর আমি ওকে এতদিন দেখিনি, আর আজকে আমি ওকে সামনে দেখতে পাচ্ছি। আমার বউ এত সুন্দর, আর আমি অন্য মেয়ের দিকে নজর দিই? ছি 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 ছি। আমি রিয়ার সামনে গিয়ে ওর পা জড়িয়ে ধরে বললাম, আমাকে প্লিজ মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আপনার ভাই আমার সাথে আপনাকে জোর করে বিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু আপনাকে নিয়ে গেছে সাথে। আপনি যেমন হন, কিন্তু আপনি তো আমার বউ, আপনাকে আমার কাছে দিয়ে যেত। আমি কি আপনাকে ভালোবাসতাম না? এতটাও খারাপ ছেলে আমি না। আজকে আপনি আমার জন্য সবকিছু ফেলে চলে এসেছেন, আর আমি ছি ছি ছি, খুব বাজে একটা ছেলে আমি। আমি কিনা আমার বউকে এতদিন দূরে ফেলে রেখেছি। নিজের উপর এখন নিজেরই ঘৃণা হচ্ছে। রিয়া নিচে বসে আমার কপালে ও মুখে চুমু দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে জড়িয়ে শুধু কান্না করছে। কিছুক্ষণ পর আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আপনি আর কান্না করবেন না প্লিজ। রিয়া আমাকে হাতের ইশারা করে বলল, আপনি আমাকে ছেড়ে আর কোথাও যাবেন না তো? আমি কথা বলতে পারি না তাই বলে কি আমাকে ফেলে চলে যাবেন? জানেন, সেদিন আমার ভাই যখন আপনাকে মারছিল তখন আমি আপনাকে বাঁচাতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমি বেড থেকে উঠতেই পারিনি। আমার শরীরে তখন একটুও শক্তি ছিল না। এতদিন শুধু আপনার জন্য আমি কান্নাই করেছি। আপনাকে এক নজর দেখার জন্য সব কিছু ফেলে চলে এসেছি। আমাকে আপনি ছেড়ে যাবেন না তো? আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আপনি আমার একমাত্র হাজবেন্ড। আমি রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে। এ জীবন থাকতো আমি আপনাকে ছেড়ে যাব না। আমার বউ এত সুন্দর, আর আমি অন্য মেয়ের দিকে নজর দিই? ছি। আমাকে আপনি প্লিজ মাফ করে দেন। রিয়া ইশারা করে বলল, আপনি আমার কাছে মাফ চাইবেন না প্লিজ। আপনি আমার স্বামী, আপনি মাফ চাইলে আমার অনেক কষ্ট হবে। আমি আর কিছু না বলে রিয়ার হাত ধরে দাঁড়িয়ে পরীকে বললাম, আপনি আমাকে যেদিন থেকে চিকিৎসা করে যাচ্ছেন সেদিন থেকে শুধু আমার সাথে ভালো কিছু হচ্ছে। আপনাকে কিভাবে ধন্যবাদ দেব আমার বলার যে ভাষা নেই, তবুও বলছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আমি হয়তো অনেক ভুল করেছি আপনার সাথে, আমাকে মাফ করে দিবেন প্লিজ। পরি আমার দিকে তাকিয়ে বলল, আরে যাও, মাপ চাইতে হবে না। ওকে বাসায় নিয়ে যাও, আর ওর খেয়াল রাখবে। আমি সময় করে ওর গলার অপারেশন করব। ও একদম ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, শুধু ওর খেয়াল রাখবে। আমি রিয়াকে পরির সামনে কোলে নিয়ে বললাম, ও আমার বউ, ওকে কিভাবে যত্ন করে রাখতে হবে সেটা আমি জানি। এখন আমি বাসায় গেলাম, আপনি থাকেন। পরি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, যাও। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় রিয়া আমাকে ইশারা করে বলল, কালকে থেকে কিছু খাই নাই, আপনার জন্য হসপিটালে বসেছিলাম, খুব ক্ষুধা পেয়েছে। রিয়ার কথা শুনে আমার খুব খারাপ লাগে। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, একটু অপেক্ষা করো, বাসার কাছে প্রায় চলে এসেছি। এর ভিতরে আমি বাসার সামনে গিয়ে কলিং বেল দিলাম। আপু এসে দরজা খুলে দিল। আপু আমার কোলে রিয়াকে দেখে হয়তো অবাক হয়ে গেছে। আমি রিয়াকে ভিতরে নিয়ে চেয়ারের উপর বসিয়ে টেবিল থেকে খাবার নিয়ে আমি রিয়াকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলাম। আপু শুধু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কিছু বলার সাহস পাচ্ছে না। হঠাৎ দেখি আম্মু আর বাবা একসাথে রুম থেকে বের হলো। বাবা আর মা রিয়াকে এখানে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। এবার আপু ভয়ে ভয়ে বলেই ফেললো, লাদেন, এই মেয়েটা কে? আমি একটু রাগ দেখে বললাম, এই মেয়েটা কে মানে? ও এই বাড়ির একমাত্র বউ, আমার বউ। আমার বউ কিনা কালকা থেকে না খেয়ে আছে। আমাকে খুঁজে ও হাসপাতালে কালকা থেকে বসেছিল। কি বলবো বল আপু, ওই রাসেল আমার সাথে ভালো কাজ করে নাই, আমার বউকে আমার কাছ থেকে তুলে নিয়ে গিয়েছে। পাশ থেকে বাবা বলল, তুই না এই বিয়ে করতে চাস নাই? তোরে তো ওরা জোর করে বিয়ে দিয়েছি, তারপরেও ওর জন্য তোর এত মায়া কেন? ছেড়ে দিতে তো চেয়েছিলি তুই। বাবার কথা শুনে রিয়া আমাকে জড়িয়ে ধরলো। ও বলতে চেয়েছে আমি যেন ওকে ছেড়ে না যাই। আমি বাবাকে বললাম, আমি আগে জানতাম না এই মেয়ে যে আমার বউ। কি বলবো বাবা, ওর স্বামীকে এত ভালোবাসে যার কারণে ওর সবকিছু ফেলে আমার কাছে এসেছে। ও জানতো না যে ওর হতভাগা স্বামী আমি সত্যি একটা খারাপ ছেলে বাবা, নইলে আমি আমার বউকে জোর করে তুলে নিয়ে আসলাম না কেন? এটাই তো আমার দোষ। একটা মেয়ে আমাকে এত ভালোবাসে আর আমি ওকে দূরে দূরে রেখেছি। বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, মেয়েটা যে কতটা ভালো এটা আমি জানি, আর এর জন্য আমি তোর সাথে ওকে বিয়ে দিতে চেয়েছিলাম। তুই তো বুঝলি না, তবে যা হয়েছে ভালোই হয়েছে আমি মনে করি। আমি রিয়াকে ছেড়ে দিয়ে বললাম, দেখো আপু, ও কিভাবে কান্না করছে। আপু শুধু বলল, আমি তোর সাথে খুব অন্যায় করেছি, তবে আজকে তুই যে কাজ করলি না,
এর জন্য আমি অনেক 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 খুশি হয়েছি। যা, ওকে তো রুমে নিয়ে যা, ও রাতে হয়তো ঘুমায় নেই। আমি আপুর কথা মতো ওকে ধরে আমার রুমে নিয়ে আসলাম। রিয়া আমার দিকে তাকে ইশারায় বলল, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না তো আবার? আমি রিয়ার কপালে একটা চুমু দিয়ে বললাম, এই জীবন থাকতেও তোমাকে ছেড়ে আর যাব না, আমাকে তুমি বিশ্বাস করো। রিয়া আমার গলা জড়িয়ে বুঝিয়ে বলল, আমার খুব ঘুম পেয়েছে, আমি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমি বিছানার উপর বসে রিয়াকে বললাম, এভাবে বসে থাকলে হবে? রিয়া আমার গলা জড়িয়ে ধরে ইশারা করে বলল, না, আমার সাথে আপনাকেও ঘুমাতে হবে, নাইলে আপনি চলে যাবেন। আমাকে বিশ্বাস করো রিয়া, তোমাকে ছেড়ে আমি দূরে কোথাও যাব না। না, হবে না, এতদিন পর আপনাকে কাছে পেয়েছি, আপনাকে ছেড়ে দিতে পারবো না। কি আর করব? আমি শুয়ে গেলাম। রিয়া ঘুমিয়ে যাওয়ার পর কোনো মতে ওকে ছেড়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হওয়ার পর বাবা আমাকে ডাক দিল। আমি বাবার পাশে বসে বললাম, জি বাবা বলেন। বাবা আমার দিকে তাকিয়ে বলল, আমার চেনা জানা একজন ম্যাজিস্ট্রেট আছে, তুই তার অফিসেই কাজ করবি। আমার কথা হয়েছে, আর তুই যদি চাস আমি আবার তোদের বিয়ে নতুন করে দিতে চাই। না বাবা, তার আর কোনো দরকার নেই, বাদ দাও। তবে লাদেন মেয়েটা খুব ভালো। জানি বাবা, আপনাকে বলতে হবে না, ভুল আমার ছিল, নইলে আজকে ওর এমন অবস্থা হতো না। যা তুই ওর পাশে গিয়ে বস, মেয়েটা ঘুম থেকে ওঠে তোরে না পেলে কান্না করবে হয়তো। আর তুই আগামী কাল থেকে অফিসে যাবি, আমি সব কিছু তৈরি করে রেখেছি। আমি বলেই রুমে চলে গেলাম। খাটের এক পাশে বসে রিয়ার দিকে আনমনে তাকিয়ে আছে। এত সুন্দর একটা মেয়েকে আমি এতদিন দূরে দূরে রাখতে পারলাম। রিয়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো রিয়ার হাতের ছোঁয়ায়। রিয়ার দিকে তাকিয়ে দেখি ও শাড়ি পরেছে। আমি রিয়াকে টান দিয়ে আমার বুকে এনে বললাম, তা তুমি কি শাড়ি পরিয়ে দিয়েছে কে? রিয়া হাত দিয়ে ইশারা করে বলল, আপু আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। কেন, আমাকে সুন্দর লাগছে না? তোমাকে এত সুন্দর লাগছে যে মনটা চাইছে। রিয়া আমার মুখে হাত দিয়ে বলল, এভাবে বলবেন না, আমি আপনার বউ, আপনার যখন যা দরকার তাই করতে পারবেন আমার সাথে। আমি সব সময় আপনার জন্য তৈরি আছি। আমি রিয়ার গালে চুমু দিয়ে বললাম, আমার পাগলি বউটা, অনেক ভালোবাসি আপনাকে। আমিও আপনাকে ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। আর এভাবে এই গল্প এখানে শেষ হয়ে গেল। গল্পটা আরো বড় করতাম, কিন্তু আপনাদের বাজে কমেন্টের কারণে গল্পটা এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।